আশা করছি তোমরা সবাই ভালো আছো। উম, আসলে গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি। আমার কিছু প্রবলেম ছিল, আমার নানু মারা যাওয়ার কারণে গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি। তো তোমাদের সিলেবাসে যে টপিক গুলো ছিল ম্যাক্সিমাম পড়ে শেষ করে ফেলেছি। আজকে আশা করছি যে আমি সিলেবাসটা ক্লোজ করে দিব, আর তোমাদেরকে গত একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আরো একটা অ্যাসাইনমেন্ট দেবো এবং ল্যাব টাস্ক সম্পর্কে কিছু বলে ক্লাস শেষ করে দেওয়ার ইচ্ছা আছে আজকে। তো আমরা আসলে অনেক কিছু করেছি। দেখো একটু রিভিউ দিই, বইটাতে অনেক কিছু পড়ে, অনেক যে চ্যাপ্টার গুলো জরুরি দরকার, মানে ওভারভিউ করছি তো। আহ, পরে হয় কনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা টাইপস চ্যাপ্টার পড়েছি, অপারেটর এক্সপ্রেশন করেছি, ম্যানেজিং ইনপুট আউটপুট অপারেটর করেছি, ডিসিশন মেকিং ব্রাঞ্চিং চ্যাপ্টার পড়ানো হয়েছে, ডিসিশন মেকিং এন্ড গ্রুপিং, এআরএস, ইউজার ডিফাইন ফাংশন আছে যেটা পড়বো। আর তো এইখানে ফাইল ম্যানেজমেন্ট তোমাদের সিলেবাসে নেই, এগুলো লাগবে না। তো তোমাদের সিলেবাস যতটুকু ছিল মিলে পড়ানো হয়ে গেছে। আর ক্লাসের ফাঁকে ফাঁকে ক্লাসের সময় তোমাদেরকে কিন্তু প্রোগ্রামিং সম্পর্কে দেখানো হয়েছে, কিভাবে একটা কোডগুলো লিখতে হয় সেগুলো আমি দেখিয়েছি। প্রতিটা প্রোগ্রাম আমি কিভাবে যেভাবে হুবহু তোমরা লিখলেই সেগুলো রান করবে সেগুলো সম্পর্কে লিখেছি। ওই ল্যাব প্লাস আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদের আজকে ক্লাস শেষে, সেটা বলে দিব। তো আজকে ক্লাসে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে। ইউজার ডিফাইন্ড তুমি আমরা সিতে সাধারণত দুই ধরনের ফাংশন দেখেছি। একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশন কি? লাইব্রেরি ফাংশন সম্পর্কে তোমরা জানো। মনে করো আমাদের মানে সহজ শর্টকাট ফাংশন যেগুলো, যেটা প্রিন্টএফ স্ক্যানএফ, প্রিন্টএফ এর মাধ্যমে আমরা সহজে লিখে আউটপুট দেখাতে পারি, স্ক্যানএফ এর মাধ্যমে সহজে ইনপুট নিতে পারি, যেগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। যেমন আরো কয়েকটা লাইব্রেরি ফাংশন হচ্ছে, তুমি যদি কোনোটার স্কোয়ার রুট বের করতে চাও তাহলে SQRT স্কোয়ার রুট ভিতরে দিয়ে যদি 25 দাও, এর আউটপুট হবে প্লাস স্কোয়ার রুট মান বের হবে। এটা হচ্ছে এক ধরনের লাইব্রেরি ফাংশন, মানে যে ফাংশনটা আগে থেকে ডিফাইন করে দেওয়া থাকে। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে তোমার কাজের প্রয়োজনে তুমি কোনো ফাংশনকে ডিফাইন করবা, তুমি কোনো ফাংশনকে কি করবা, তৈরি করবা। এই ওই ফাংশনটাকে বলবো না ইউজার ডিফাইন ফাংশন। সিতে সাধারণত মনে করো অনেক গুলো ফাংশনের সমন্বয়ে একটা প্রোগ্রাম তৈরি হয়, অনেকগুলো ফাংশন তৈরি করা, ছোট ছোট আকারে ফাংশন তৈরি করা হয়। সেই ফাংশন গুলোকে একত্রিত কম্বাইন্ড করে একটা প্রোগ্রাম তৈরি করা হয়। তো ফাংশন একত্রিত কম্বাইন্ড করার সুবিধা হচ্ছে যেগুলোকে আমরা সাব প্রোগ্রাম বলি, এই সাব প্রোগ্রামটাই সিতে হচ্ছে ফাংশনস। দেখো মনে করো কোন একটা, তুমি সিম্পল একটা সহজ একটা উদাহরণ দেই, তুমি একটা আহ, এই সাব প্রোগ্রাম বা ফাংশন ইউজ করে তুমি একটা যোগ বিয়োগ মানে ক্যালকুলেটর তৈরি করলা। সে মনে করো এখানে ক্যালকুলেটর তৈরি করার জন্য সাম যুগের জন্য একটা ফাংশন ইউজ করবা। ফাংশন চেনার উপায় হচ্ছে তুমি ইউজার ডিফাইন ফাংশন, সেটা ডিক্লারেশন কিভাবে সেটা আমরা একটু আলোচনা করবো একটু পরে। সাম ফার্স্ট ব্র্যাকেট, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, এই এই যে ফাংশন বডি, এই ফাংশন বডির ভিতরে যুগের কাজটা করবা। সাম ফাংশনের ভিতরে তুমি যুগের কাজ করলা। মনে করো মাল্টিপ্লিকেশনের জন্য মাল ফাংশন ইউজ করলা, এই মাল্টিপ্লিকেশন ফাংশনের ভিতরে গুণের কাজ করলা। ঠিক তেমনি ডিআইবি ডিভিশনের ভিতরে তুমি যে কাজটা করবা ভাগের কাজ করবা। আরেকটা কি থেকে সাবট্রাকশন, সাবের ভিতরে যে তুমি কাজটা করবা কি বিয়োগের কাজ করবা। মানে একটা ছোট একটা ক্যালকুলেটর যেখানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা। মনে করো এরকম ছোট একটা কাজ করলা, তুমি প্রোগ্রাম করলা, এখানে তুমি ফাংশন বাই ফাংশন তৈরি করবা। যদি ফাংশন বাই ফাংশন তৈরি করি তাহলে সুবিধা হচ্ছে, একটু খেয়াল করো, যদি ফাংশন বাই ফাংশন তৈরি না করলেও তোমরা পারো, তোমরা আগে যে কোডগুলো দেখেছো, যুগের প্রোগ্রাম করেছো, বিয়োগের প্রোগ্রাম করেছো, ফাংশন বাই ফাংশন ইউজ করে করনি। যদি ফাংশন বাই ফাংশন ইউজ করে না করা হয় তাহলে কি হয়, মানে কোন প্রোগ্রামে যদি কোনো একটা ইরর থাকে তাহলে ইররটা চেক করতে একটু ভুল হয়। এখন দেখো তুমি মনে করো এই যোগ বিয়োগ গুণ ভাগ, তোমার এই প্রোগ্রামটাতে চারটা কাজ করবে, যোগ বিয়োগ গুণ ভাগ। যুগের জন্য যে অপারেশন পারফর্ম হবে সেটা এই সাম ফাংশনের ভিতরে হবে, ডিভিশন বা মাল্টিপ্লিকেশন ফাংশনের ভিতরে যুগের কাজ হবে না।
আবার বিয়োগের জন্য যে কাজটা করবে সেটা এই বিয়োগ সাব ফাংশনের ভিতরেই হবে, সেটা তোমার এই সামের ভিতরে বা মাল বা ডিভিশনের ভিতরে অপারেশন পারফর্ম হবে না। মাল্টিপ্লিকেশন করতে গেলে ঠিক তেমনই মাল ফাংশনের ভিতরেই কাজ অপারেশন পারফর্ম হবে, একইভাবে ডিভিশনের কাজটা শুধু ডিভিশন ফাংশনের ভিতরে কাজ হবে। তাহলে আমার সুবিধাটা কি? সে মনে করো তুমি একটা প্রোগ্রাম লিখছো, তুমি 5 আর 3 যোগ করতে দিছো, যোগ করে দেখলা রেজাল্ট আসে 15, তার মানে তোমার একটু ভুল হচ্ছে। 5 আর 3 তুমি যোগ করতে দিছো, তুমি ভুল হচ্ছে। এখন কি কেউ বলতে পারবা যুগের কাজ তো আমার সামে হয়, আমি ভুলটা কোথায় খুঁজবো? সামের ভিতরে খুঁজবো না সাবের ভিতরে খুঁজবো, নাকি মালের ভিতরে খুঁজবো না ডিপ ফাংশনের ভিতরে খুঁজবো? অবভিয়াসলি অবশ্যই নিশ্চয়ই আমি সাম ফাংশনের ভিতরে খুঁজবো। আমি যেহেতু আমি যুগের কাজটা করলাম এবং যুগের কাজের মাঝে আমার ভুল রেজাল্ট দেখাচ্ছে, তার মানে আমার যে প্রোগ্রামে ছোট্ট একটা ভুল হয়েছে সেই ভুলটা আমার কোথায় থাকবে? এই সাম ফাংশনের ভিতরে। আমার এই বাকিগুলা দেখার কোনো দরকারই নাই। এই সাম ফাংশনের ভিতরে আমি সহজেই মানে খুঁজে বের করতে পারবো আমার কোথায় ভুলটা হয়েছে। এটা হচ্ছে আমার সুবিধা। অথবা তুমি যদি স্টার গুণ করতে দিলা, হ্যাঁ গুণের মান 3 5 15 ওকে আসছে, তাহলে মাল ফাংশন আমার এখানে ওকে কাজ করতেছে। ডিভিশন দিলা একটা রেজাল্ট আসলো, হ্যাঁ ওকে। সাবট্রাকশন ওকে আসলো, কিন্তু যদি সাবট্রাকশন ভুল হয় তাহলে আমি সরাসরি এই ফাংশনে চলে যাবো, এই ফাংশনে কোথায় ভুল হয়েছে সেটা আমি চেক করবো। বাকিগুলো আমার দেখার দরকার নেই, আমার এইটুকু কাজ কমে গেল, খুঁজে বের করার দরকার নেই। এইভাবে আমরা সাব প্রোগ্রাম বা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে থাকবো। তো আজকে আমরা এই সাব প্রোগ্রাম বা ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে কিছুটা আলোচনা করব। এই সাব প্রোগ্রাম বা ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে ডিক্লারেশন করতে হয় সেটা সম্পর্কে আগে দেখি। সাব প্রোগ্রাম আশা করছি যতটুকু বলেছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই ইউজার ডিফাইন্ড ফাংশনের এলিমেন্টস গুলো দেখব। এলিমেন্টস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন তোমার তিনটা এলিমেন্টস নিয়ে গঠিত। ওয়ান হচ্ছে ফাংশন, ডেফিনিশন, জাস্ট নামগুলো এখন দেখে যাও, যখন এক্সাম্পল দেবো তোমরা তখন সহজে বুঝতে পারবা কোনটা কি, সেটা বুঝতে পারবা। ফাংশন কল এন্ড ফাংশন ডিক্লারেশন। আচ্ছা, ফাংশন ডেফিনিশন। ফাংশন ডেফিনিশনের অপর নাম হচ্ছে তোমার ফাংশন ইমপ্লিমেন্টেশন। ফাংশন ডেফিনিশন অপর নাম বলছে ফাংশন ইমপ্লিমেন্টেশন। এর কয়েকটা পার্ট আছে। একটা হচ্ছে ফাংশন নেম, আর হচ্ছে ফাংশন টাইপ, তারপর হচ্ছে লিস্ট অফ প্যারামিটার। আমরা একটু পরে বুঝতে পারবো কোনটা কি বলে যখন এক্সাম্পল দেখবো। লিস্ট অফ প্যারামিটার, লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন, ফাংশন স্টেটমেন্ট, এবং রিটার্ন স্টেটমেন্ট। তো ফাংশন ডেফিনেশনের 6টা পার্ট। এটা বললাম ফাংশন নেম, ফাংশন টাইপ, লিস্ট অফ প্যারামিটার, লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন, ফাংশন স্টেটমেন্ট এন্ড রিটার্ন স্টেটমেন্ট। এই যে 6টা পার্ট, এই 6টা পার্টের 3টা পার্ট, উপরে 3টা পার্টকে বলা হয় ফাংশন হেডার। ফাংশন হেডার। এখন তোমাকে যদি ফাংশন ডেফিনেশনে ফাংশন হেডারের ডেসক্রিপশন করতে বলা হয়, তাহলে তোমার এই 3টাকে ডেসক্রাইব করতে হবে। আর এই 3টাকে বলা হয় ফাংশন বডি।
এখন দেখো উপরের তিনটাকে বলা হবে কি ফাংশন হেডার, আর নিচের তিনটাকে বলা হবে ফাংশন বডি। ওকে, এখন দেখো তুমি যখন ফাংশনটাকে ডিক্লেয়ার করবা, কোন একটা ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করবা, শুরুতেই তোমাকে দিতে হবে ফাংশন টাইপ। ফাংশন আন্ডারস্কোর টাইপ দিলাম, ফাংশন টাইপ, তারপর দিতে হয় ফাংশন নেম, ফাংশন টাইপ একটু স্পেস ফাংশন নেম, ব্র্যাকেটের ভিতরে দিতে হয় প্যারামিটার লিস্ট। এই যে এটা হচ্ছে প্রথমে ফাংশন ডিক্লারেশন করলাম, প্রথমে ফাংশন টাইপ স্পেস ফাংশন নেম, প্রথম বন্ধনীর ভিতরে প্যারামিটার লিস্টটা থাকবে। তারপর এই ফাংশনটা যে শুরু হবে, এই ফাংশনটা দ্বিতীয় বন্ধনীর স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যা থাকবে সেটা হবে ফাংশন বডি। আর এই যে একটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে ফাংশন হেডার, যেখানে তিনটা অপশন রয়েছে দেখো, ফাংশন নেম, ফাংশন টাইপ এবং প্যারামিটার লিস্ট। ফাংশন টাইপ, ফাংশন নেম এবং প্যারামিটার লিস্ট, এই একটা লাইনটাকে বলা হয় ফাংশন হেডার। এবং এখান থেকে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে সেটা হচ্ছে ফাংশন বডি। তোমরা জানো একটা ফাংশন তৈরিতে শুরুতে কি করতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখানে আমি ভেরিয়েবল ডিক্লারেশন না দিয়ে লিখেছি লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন। এই লোকাল ভেরিয়েবল কি একটু পরে তোমরা জানতে পারবা। যেমন মেইন ফাংশনের ভিতরে তোমরা ইন্টিজার এ বি সি ইত্যাদি ডিক্লেয়ার করো, ঠিক তেমনি এই মেইন ফাংশন যেভাবে কাজ করবে ওই ফাংশনগুলো এইভাবেই কাজ করবে, একই ওয়েতে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে। ডিক্লারেশন, তারপর বিভিন্ন স্টেটমেন্ট দাও, তুমি ফাংশন স্টেটমেন্ট দিয়ে থাকো, এখানেও ঠিক তেমন স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্ট একাধিক স্টেটমেন্ট থাকতে পারে এবং একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে। এইটুকুই হচ্ছে ফাংশন ডেফিনেশনের কাজ। এইভাবে আমরা ফাংশন ডেফিনেশনটা মানে ফাংশন ডেফিনেশন ক্রিয়েট করব। যেমন যখন আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করব, এই ওয়েতে আমরা ফাংশন ডেফিনেশন তৈরি করব। আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। বাকি দুইটা নিয়ে ফাংশন কল নিয়ে এখন আলোচনা করবো না, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ফাংশন ডিক্লারেশন নিয়ে আলোচনা করি। ফাংশন ডিক্লারেশন কোথায় করা হয়, ফাংশন ডিক্লারেশন কিভাবে করা হয় দেখো। ফাংশন ডিক্লারেশন ওয়েটা একটাই, তুমি প্রথমে ফাংশন ডিক্লারেশন এভাবে করবা। প্রোগ্রামের শুরুতে তুমি ফাংশন টাইপটা দিবা। ফাংশন ডিক্লারেশন ওয়েটা হচ্ছে ফাংশন টাইপ দিতে হয়, টাইপ স্পেস ফাংশন নেম ব্র্যাকেটে প্যারামিটার লিস্ট এবং শেষে সেমিকোলন। আগেরটা সেম। দেখো এখানে ফাংশন যখন ডেফিনেশন লিখেছো, ফাংশন টাইপ স্পেস ফাংশন নেম প্যারামিটার লিস্ট দিয়ে ফাংশন বডি করছো, কিন্তু এই যে ফাংশনটা আমি ইউজ করবো, এই ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করতে হবে। সেই ডিক্লেয়ারটা কিভাবে করবো, এই সেম ওয়েতে এখানে ফাংশন হেডার যেটা থাকবে সেম ওয়ে থাকবে, জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে দেবা, তাহলে ফাংশন ডিক্লারেশন হয়ে যাবে। আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো। মনে করো ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে আমরা দুইটা সংখ্যা গুণ করতে দেখবো। ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে আমরা দুইটা সংখ্যা গুণ করতে দেখবো। দেখো আমি প্রোগ্রামটা লিখে দিচ্ছি। প্রথমেই include stdio.h, তারপর ফাংশন ডিক্লেয়ার করো। আমরা যেহেতু দুইটা সংখ্যা গুণ করতে চাচ্ছি, তাহলে গুণ ফলটা আমরা রিটার্ন টাইপ দেই ইন্টিজার, ফাংশন টাইপ দেই ইন্টিজার টাইপ, ফাংশন ডিক্লেয়ার করবো একটা ইন্টিজার ফাংশন। ফাংশনের নেম যেহেতু গুণ করতে যাচ্ছি, দেই ফাংশনের নেম মাল। ঠিক আছে, এখানে প্যারামিটার লিস্ট, প্যারামিটার লিস্ট এটা অপশনাল, বয়েড খালি রাখলাম। ওকে,
তো প্রথমে আমি মেইন ফাংশন দিই। মেইন ফাংশনে মনে করো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার ওয়াই। একটু খেয়াল করো প্রোগ্রাম। ইন্টিজার ওয়াই ইকুয়াল লিখলাম এম ইউএল মাল ফাংশনকে 10,5 printf দিলাম printf result is %d, y এখানে শেষ করে দিলাম। তারপর এই ফাংশনটা লিখি ইন্টিজার এম ইউএল ইন্টিজার x, ইন্টিজার y ইন্টিজার p equal x star y return p। দেখো এই প্রোগ্রামটা দেখো, আসলে এই ফাংশন ডিক্লারেশনের অপশনটা আমাদের লাগে না। আমরা যখন তোমরা প্রোগ্রাম লিখবে তোমরা এই অপশনটা না দিলেও এখন চলে। এখন দেখো এই প্রোগ্রামটা যখন তুমি রান করবা, তোমরা সিতে জানো সিতে আমার প্রোগ্রামটা কি হয়, মানে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, এক লাইনের পর আরেক লাইন এক্সিকিউট হয়। আমি এটাও বলেছিলাম তোমাদের খেয়াল আছে, যদি সিতে অনেকগুলো ফাংশন থাকে, এখানে দেখো দুইটা ফাংশন, একটা মেইন ফাংশনের বডি কোনটুকু এইটুকু, আর একটা ইন্টিজার মাল ফাংশন যে মাল্টিপ্লিকেশনের জন্য মাল ফাংশনের বডি কোনটুকু এইটুকু। আমার আশা করছি দেখা যাচ্ছে। দেখো মেইন ফাংশনের বডি এখান থেকে দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে, আবার দ্বিতীয় বন্ধনী শেষ হয়ে গেছে এখানে, তার মানে মেইন ফাংশন এখানে শেষ। আবার এখানে আরেকটা ফাংশন ক্রিয়েট করেছি আমি, যেটা মাল্টিপ্লিকেশনের জন্য নাম দিয়েছি মাল ফাংশন, ইন্টিজার মাল। এখানে ফাংশনটা শুরু হয়েছে কোন থেকে, এই জায়গা থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়ে গেছে। তাহলে এখানে ফাংশন কয়টা, দুইটা। আমরা জানি যদি এখানে আমার একাধিক ফাংশনও থাকে, অনেকগুলো ফাংশনও থাকে, প্রোগ্রাম রান করলে সর্বপ্রথম কোন ফাংশনে প্রবেশ করবে, সর্বপ্রথম যাবে মেইন ফাংশনে। এটা খেয়াল রাখতে হবে। এখানে যদি মাল্টিপ্লিকেশন জন্য ডিভিশন সাম আরো একাধিক ফাংশন থাকতো, কোন সময় এই মাল্টিপ্লিকেশন ফাংশনে আগে প্রবেশ করবে না, সর্বপ্রথম এই প্রোগ্রামে আমার মাল্টিপ্লিকেশন ফাংশনে প্রবেশ করবে, মাল ফাংশনে আসবে। এটুকু বুঝতে পেরেছি? না 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 না, যেটা উপরে থাকবে সেটা না, আমার এই ফাংশনটা উপরে লিখলে হবে। শোনো, মেইন ফাংশন আমি এই মাল্টিপ্লিকেশন ফাংশনটা মেইন ফাংশনের উপরেও লিখতে পারি, তাহলে আমার প্রোগ্রাম হবে। এই মাল্টিপ্লিকেশন ফাংশন আমার নিচেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমার মাল্টিপ্লিকেশন নিচে থাকলেও, যদি আমার মাল্টিপ্লিকেশন নিচেও থাকে, তাহলেও আমার নিয়মই হচ্ছে সর্বপ্রথম আমার মেইন ফাংশনে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? এটা উপরে নিচে কোনো ফ্যাক্টর না, আমার অন্যগুলো ফাংশন মেইন ফাংশনে যাবে। দেখো, তো মেইন ফাংশন প্রবেশ করার পর সেটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে। দেখো প্রথমে সে এখানে ইন্টিজার ওয়াই নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, যে ভেরিয়েবলটার কি ধরনের টাইপ, ইন্টিজার টাইপ, এটা তোমরা বুঝো। ওয়াই ইকুয়াল দেওয়া হয়েছে মাল 10,5। এই দেখো এটা একটা হচ্ছে ফাংশন এমইউএল মাল ফাংশন। কিভাবে বুঝলা? এখানে প্রথম বন্ধনী শেষ। এটা কি? এটা হচ্ছে ফাংশন কল করা হচ্ছে, এটাকে বলে ফাংশন কল। তোমার মাল ফাংশনের ভিতরে প্যারামিটার কি কি আছে? 10,5। দেখো এই লাইনের পরে কিন্তু এই লাইন চলে আসার কথা, কিন্তু যাবে না, কারণ এখানে একটা ফাংশন যেহেতু কল করা হয়েছে, তাহলে এই ফাংশনে চলে যাবে। এই ফাংশনটা কোথায় আছে সে খুঁজবে, কম্পাইলার খুঁজবে এই মাল নামক ফাংশনটা কোথায় রয়েছে। তাহলে সে এই লাইন কাজ করার আগে, এই প্রিন্টএফ লাইনটা কাজ করার আগে সেই লাইনটা এক্সিকিউট করবে, কারণ এখানে আমার একটা ফাংশন কল করা হয়েছে। তাহলে সে চলে যাবে মাল নামক ফাংশন খুঁজতে, সে মেইন ফাংশন থেকে বেরে এই মাল্টিপ্লিকেশন মাল নামক ফাংশনে চলে আসবে। দেখো এই মাল নামক ফাংশনটা ওই যে আমরা যেভাবে ফাংশন ডেফিনেশন করেছিলাম সেই নিয়মে ডিক্লেয়ার করেছি। প্রথমে ফাংশন টাইপ, ফাংশন নেম, এদের প্যারামিটার লিস্ট, এই ইন্টিজার স্পেস এক্স, ইন্টিজার স্পেস ওয়াই। এখন ইন্টিজার এক্স আর ওয়াই এর মান কত? এই যে দেখো এখানে যখন ফাংশনটা আমি কল করেছিলাম, তখন ফাংশনের ভিতরে দুইটা মান দিয়ে দিয়েছি আমি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5।
ফাংশন ভিতরে দুইটা মান দিয়ে দিয়েছিলাম। তো এইখানে এই প্যারামিটার লিস্টে এক্স এর মান হয়ে যাবে 10 প্রথমটা বাই ডিফল্ট, এবং ইন্টিজার ওয়াই, ওয়াই এর মান হয়ে যাবে 5। এক্স এর মান 10, ওয়াই এর মান 5। ওকে, তাহলে এই মাল্টিপ্লিকেশন ফাংশনে আমার 10 আর 5 নিয়ে মাল্টিপ্লিকেশন ফাংশন বডিতে প্রবেশ করলো। সেটা কি? ইন্টিজার একটা পি ডিক্লেয়ার করলাম, পি ইকুয়াল টু দিছি এক্স স্টার ওয়াই। এক্স এর মান কত? 10, ওয়াই এর মান কত? 5। 10 আর 5 গুণ করলে কত? 5 10 50। তাহলে পি এর মান কত হবে? 50। সেটা করতেছে রিটার্ন। রিটার্ন মানে কি? রিটার্ন পি, পি মানে কত? 50। সে রিটার্ন করবে, মানে এই যে ফাংশন থেকে সে কল হয়ে আসছে, সেই ফাংশনে মানটা কার মান কল রিটার্ন করবে? পি এর মানটাকে রিটার্ন করবে। পি এর মান 50, তাহলে সে এইটা এখানে রিটার্ন করে দিবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে? পি এর মান ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 50। তারপর প্রিন্ট হবে রেজাল্ট ইজ পার্সেন্ট কমা ওয়াই, মানে রেজাল্ট হবে, রেজাল্ট হয় 50। এটা হচ্ছে আমার ফাংশন, এবং এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন, ডিক্লারেশন। এইভাবে ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে আমি প্রোগ্রাম ব্যবহার করতে পারি। তোমরা এতটুকু কি বুঝতে পেরেছো? এটুকু? কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স ইমপ্লিমেন্ট পজিশন নিতে পারবা। তখন তুমি এখানে ভ্যালু হিসেবে না দিয়ে ভ্যালু কেটে দাও, শুধু ফাংশনটাকে কল করো। ফাংশনটাকে কল করে এই ফাংশনে এসে তুমি ভ্যালু ইনপুট হিসেবে নাও। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখান থেকে ইনপুট হিসেবে নিবা, এই ফাংশনে এসে স্ক্যানএফ দাও, ইনপুট নাও, পরে রিটার্ন করে দিবা। দেখো, ভ্যালু ছাড়া যদি ইনপুট নিতে চাও তাহলে এইভাবে করতে হবে। দেখো, এখানে ফাংশন কল করলাম, এই ফাংশনে চলে আসলো। এখানে আমি ইনপুট হিসেবে নিলাম এক্স ওয়াই। এক্স এর মান 10 দিলা, ওয়াই এর মান 5 দিলা, 50। পি ইকুয়াল টু এক্স স্টার ওয়াই, পি এর মান 50, রিটার্ন পি, রিটার্ন হয়ে তো ওয়াই এর মানে যাবে, এবং ওয়াই এর মান প্রিন্ট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই হচ্ছে আমার ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ফাংশনের ডেফিনিশন, ডিক্লারেশন, ফাংশন কল। তো ইউজার ডিফাইন ফাংশনে একাধিক একাধিক ফাংশন থাকতে পারে। দেখো, একাধিক ফাংশন থাকলে সেটা কিভাবে কাজ করবো আমরা। আচ্ছা,
দেখো তো এই ছোট্ট একটা প্রোগ্রামে আউটপুট কি হবে তোমরা বলতে পারবা? এখানে আমি লিখেছি মেইন ফাংশন ইন্টিজার এক্স কমা ওয়াই, দুইটা ভেরিয়েবল লিখলে এক্স, এক্স ইকুয়াল লিখছি সাম 10,5, ওয়াই ইকুয়াল সাব 10,5, পরে প্রিন্টএফ লিখছি সামেশন ইজ পার্সেন্ট ডি কমা এক্স এর মান, প্রিন্টএফ সাবট্রাকশন ইজ পার্সেন্ট ডি কমা ওয়াই এর মান। এখানে আমি দুইটা ফাংশন করেছি, একটা সাম এবং একটা সাব। আমি কি বলেছি, এখানে ফাংশন আছে টোটাল তিনটা, মেইন ফাংশন, সাম ফাংশন, সাব ফাংশন, তিনটা ফাংশন। মেইন ফাংশন বডি এটুকু, সাম ফাংশন, সাব ফাংশন, তিনটা ফাংশন থাকলেও সর্বপ্রথম যে ফাংশনটাতে আমার প্রবেশ করবে সেটা হচ্ছে কি মেইন ফাংশন। এই মেইন ফাংশন সেটা লাইন বাই লাইন এক্সিকিউট করবে। সে প্রথমে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এক্স ওয়াই, তার এক্স ইকুয়াল লিখবে সাম 10,5, মানে সাম ফাংশন আসবে। সাম ফাংশন কোথায়? এখানে আসবে। ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই, মানে এক্স এর মান হয়ে যাবে 10, ওয়াই এর মান হয়ে যাবে 5। পি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কত? 10 মাইনাস 5 5। দেখো মাইনাস দিয়েছি কিন্তু একটু খেয়াল করো। 5 রিটার্ন কত? পি। তাহলে এক্স মানে মান দেখাবে কত? 5 দেখাবে। তার মানে এই যে যে ছোট্ট একটা প্রোগ্রাম করলাম, আমি দেখতেছি কি যখন আমি যোগ করতে যাচ্ছি তো যোগের মানটা আমার ভুল দেখাচ্ছে। 10 আর 5 কত? 15 দেখার কথা না? ঠিক বুঝো, 15 দেখানোর কথা, কিন্তু আমার দেখাচ্ছে 5। তার মানে আমার ভুলটা কোথায়? আমি কি পুরো প্রোগ্রাম চেক করব? শুধু সামে চেক করবো, সামে কি কি ভুলটা হয়েছে। তাহলে সামে আমার এখানে ই দেওয়া বলেছে, আমি সিম্বলটা চেঞ্জ করে দিলাম। তো আমার পুরোটা কোড চেঞ্জ করার কোনো দরকার নেই, সাবট্রাকশনে দেখার কোনো দরকার নেই। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই, 10 আর 5 15, রিটার্ন পি করবে, এক্স এর মান হয়ে যাবে 15। তাহলে এক্স এর মান 15 পরে আবার ওয়াই ইকুয়াল টু সাব, দেখো ওয়াই আরেকটা ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে। আচ্ছা, আমার এই তোমার লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি আবার লিংকটা দিব, তোমরা কানেক্ট হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু সাব, আবার সাব ফাংশনে কল হচ্ছে। তাহলে এই নিচের দুই লাইন যাওয়ার আগে আবার সাব ফাংশনে চলে যাবে। সাব ফাংশন কোথায় আছে? এখানে আছে। ইন্টিজার এ এর মান কত? 10, ইন্টিজার বি, বি এর মান কত? 5, ইন্টিজার সি এটা ডিক্লেয়ার করলাম, সি ইকুয়াল টু এ মাইনাস বি, রিটার্ন সি, সি এর মান সে রিটার্ন করবে। তার মানে ও এর মান কত হবে? 5। প্রিন্ট করবে সামেশন ইজ 15, সাবট্রাকশন ইজ 5। এই হচ্ছে আমার রেজাল্ট। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, একটু আগে বলেছিলাম লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন। লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল এক্সাম্পল হিসেবে তুমি দেখতে পারো। দেখো তোমরা যখন সাধারণত ব্যাংকে সাধারণত অনেকে অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খুলে বিভিন্ন কার্ড নাও, এটিএম বুথের কার্ড নাও, অনেকে ভিসা কার্ড নাও, ঠিক না? অনেকে নর্মাল কার্ড নিয়ে থাকো। নর্মাল কার্ড নিলে কি হয়, তুমি নর্মাল কার্ড নিলে যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবা সেই ব্যাংকের নর্মাল কার্ড নিলা, তাহলে তুমি যদি টাকা তুলতে চাও তাহলে কি তুমি সেই ব্যাংক থেকেই টাকা, সেই ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারো, তাই না? যদি নর্মাল কার্ড নিয়ে থাকো, তাই কি না? কেউ একজন রেসপন্স করো। আচ্ছা, ভিসা কার্ড কি লাগে না এখন? ও আচ্ছা, এখন কি করেছে সেটা আমি জানি না, তবে আচ্ছা এটা তাহলে উদাহরণ একটু, হিসেবে নিতে পারে আর কি, যে দেয় না আর কি। আচ্ছা তুমি আগেরটাই তাহলে চিন্তা করো, আগের এক্সাম্পল জি গুলো। জি। যখন এক্সাম্পল তুমি যখন নর্মাল কার্ড থাকতো তখন তুমি শুধুমাত্র ওই ব্যাংকের এটিএম বুথ থেকে নিতে পারতা, আর ভিসা কার্ড থাকলে যে কোনো বুথ থেকেই তুমি টাকাটা তুলতে পারতা। ঠিক তেমনি এই লোকাল ভেরিয়েবলটা কি করা হয়, সাধারণত আমরা এখানে এতদিন আমরা যে ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম সেই সবগুলোই হচ্ছে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবলটা হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং লোকাল ভেরিয়েবলটাকে আমি কি বললাম, কোন একটা ফাংশনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। সেই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই ফাংশনেই ব্যবহার করা যাবে, অন্য কোনো ফাংশনে ব্যবহার করা যাবে না। যেমন আমি লোকাল কার্ডের কথা বলেছিলাম, ওই ওই মাত্র ওই ব্যাংকের এটিএম বুথ থেকে তুলতে পারবা,
ঠিক তেমনি এখানে ইন্টিজার xy মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছো, এই xy এই শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরেই ব্যবহার করা যাবে। যেমন ইন্টিজার সাম একটা ফাংশন, এই সাম ফাংশনের ভিতরে ইন্টিজার p ডিক্লেয়ার করছো, যেহেতু ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করছো এটাকে বলবো আমরা লোকাল ভেরিয়েবল, এবং এটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে ব্যবহার করা যাবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এখন ইন্টিজার সাব, এখানে আমি ইন্টিজার c একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা সাব ফাংশনের ভিতরে, এটাও একটা লোকাল ভেরিয়েবল, শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই ব্যবহার করা যাবে। তো এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল এক্সাম্পল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা সকল ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হয়, সকল ফাংশনের উপরে ডিক্লেয়ার করতে হবে, এবং ওই গ্লোবাল ভেরিয়েবলটা যে কোনো ফাংশনেই ব্যবহার করা যাবে। বুঝতে পেরেছি? তো গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কি, ডিক্লেয়ার, লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় ফাংশনের ভিতরে, এবং গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সকল ফাংশনের উপরে, মেইন ফাংশনের পূর্বে ঘোষণা করতে হবে। এবং লোকাল ভেরিয়েবল কি, কোন একটা ফাংশনের ভিতরে নির্দিষ্টভাবে ব্যবহার করা যায়, এবং গ্লোবাল ভেরিয়েবল যে কোনো ফাংশনের ভিতরে তুমি ব্যবহার করতে পারবে। আচ্ছা, আবার লোকাল ভেরিয়েবল দেখো, লোকাল ভেরিয়েবল মনে করো এখানে তুমি ইন্টিজার xy লোকাল ভেরিয়েবল লিখেছো, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল। এখানেও তুমি লোকাল ভেরিয়েবল ইন্টিজার xy দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এই যে ইন্টিজার xy ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে শুধুমাত্র এটা রেঞ্জ এই ফাংশনের ভিতরেই। এখানে যদি আবার ইন্টিজার xy ডিক্লেয়ার করো কোনো সমস্যা নেই এই ফাংশনের ভিতরে, কারণ এই xy কোনো ওভারল্যাপ করবে না, কারণ এটা হচ্ছে এই xy এইটুকুর ভিতরের কাজ, আর এখানে যদি আবার xy ডিক্লেয়ার করো এইটুকুর ভিতরে এই কাজ। তার মানে লোকাল ভেরিয়েবল একই নামে ডিক্লেয়ার করা যাবে। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, দেখো লোকাল ভেরিয়েবল মেইন ফাংশনের উপর ডিক্লেয়ার করতে হয় ইন্টিজার। আচ্ছা, আমি আমার মতই করি, বইয়ে কিভাবে আছে তোমরা দেখে নাও। ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেখো এটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। এরপর এখানে দিলাম মেইন ফাংশন। মেইন ফাংশনের আগের মতো কাজ করি, ইন্টিজার y ইকুয়াল সাম 10, 5। printf result is %d, y integer sum integer a, integer b। এখানে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না, লিখলাম x ইকুয়াল a প্লাস b রিটার্ন x। দেখো এখানে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি আমি সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো এই গ্লোবাল ভেরিয়েবল আমার এখানে ফাংশন কয়টা, দুইটা, মেইন ফাংশন আর একটা সাম ফাংশন। গ্লোবাল ভেরিয়েবল যে কোনো ফাংশনের ভিতরে ব্যবহার করা যাবে। এই x
ভেরিয়েবলটাকে আমি এখানেও ব্যবহার করতে পারি। আমার যদি প্রয়োজন পড়ে আমি এই ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারি, এই ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারি, আর ডিক্লেয়ার করতে হবে না, কারণ সেটা দুই ফাংশনের যে কোনো একটা ব্যবহার করা যাবে, কারণ গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু এই ওয়াই ফাংশন, ওয়াই ভেরিয়েবলটাকে শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, কারণ এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখানে ইন্টিজার ওয়াই দিলাম, ওয়াই ইকুয়াল সাম 10,5 দিলাম, 10,5 মান চলে আসবে, এবং তখন এই লাইন কাজ করার আগে সাম ফাংশন যেহেতু কল করা হচ্ছে সাম ফাংশনে চলে আসবে। ইন্টিজার সাম, ইন্টিজার এ এর মান কত আসবে 10, ইন্টিজার বি এর মান কত হবে 5। এখানে দেখো ফাংশন আর ভেরিয়েবল ডিক্লেয়ার করে নি, এই গ্লোবাল ভেরিয়েবলটাকে ইউজ করলাম x ইকুয়াল a প্লাস বি। a এর মান কত 10, b এর মান হচ্ছে 5, 15। তাহলে রিটার্ন x, x কোন ফাংশন থেকে কল আসছে, এটা এই ফাংশন থেকে কল হচ্ছে, যেহেতু এখানে সে রিটার্ন করবে 15 মান, x এর মানটা, তাহলে y এর মান হয়ে যাবে 15, প্রিন্ট হলো। এখন যদি আরো একটা ফাংশন তুমি ইউজ করে থাকো এখানে w ইকুয়াল টু ধরো সাব 10,5, তাহলে এখানে হবে ইন্টিজার সাব, মনে করো ইন্টিজার সি, ইন্টিজার ডি, তাহলে এখানে x ইকুয়াল সি মাইনাস ডি, রিটার্ন x, এটা দিলেও ইউজ করা যাবে। এই গ্লোবাল ভেরিয়েবল এই ফাংশন ইউজ করলাম, এই ফাংশন ইউজ করলাম, আমরা একাধিক ফাংশন ইউজ করতে পারি। আশা করছি গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে বুঝতে পেরেছো তোমরা। কারো কোনো কোশ্চেন রয়েছে কি? ওকে, তোমাদের সময় মনে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে তোমাদের সিভিল ডিপার্টমেন্টে তোমাদের সবাইকে আমি দেখেছি, তোমাদের সবার মানে চিনি সবাইকে, কিন্তু আসলে তোমরা কারা ক্লাসে অ্যাটেন্ড করছো কাউকে জানি না, চিনি না। যাই হোক, অনলাইনে ক্লাস নিলাম, যদি সুযোগ হয় সামনে তোমাদের পরীক্ষার আগে ক্লাস নেওয়ার সুযোগ হয়, সরাসরি অফলাইনে আমি চেষ্টা করবো রিভিউ ক্লাস নিতে। তখন তোমাদের যাদের প্রবলেম থাকবে সেই প্রবলেম গুলো বলবো, আমি ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করেছি তোমাদের সিলেবাস পুরোটা কভার করতে, এবং সাথে সাথে কোর্স মানে যখন থিওরিটিক্যালি পড়ালাম আমি সাথে সাথে কিন্তু তোমাদেরকে কোডিং সম্পর্কে দেখিয়েছি, যেটা তোমাদের ল্যাব কভার করবে। তো এই ল্যাব কভার করবে, তোমরা ল্যাবের প্র্যাকটিস করবে, যে প্রোগ্রাম গুলো করেছে সেই রিলেটেড প্রোগ্রাম গুলো তোমরা ল্যাবের প্র্যাকটিস করবা। তবে ল্যাবের একটা ইনস্ট্রাকশন পরবর্তীতে আমি তোমাদেরকে দিব, ল্যাব রিপোর্ট লিখে জমা দিতে হবে, সেই ইনস্ট্রাকশনটা আমি পরবর্তীতে দিব। তার আগে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আমি নিয়েছিলাম, আর একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিতে হবে ইন্টারনাল মার্কের জন্য। সেটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট টপিকস এর থাকবে তোমরা পয়েন্টার্স, স্ট্রাকচারস, ইউনিয়নস, এই তিনটা একটু তোমরা ঘাটাঘাটি করবা সবাই, ঠিক আছে? পয়েন্টার্স, স্ট্রাকচারস, ইউনিয়নস, বুঝতে পেরেছো? এটার উপর তোমরা অ্যাসাইনমেন্ট দিবে, পয়েন্টার্স কি, স্ট্রাকচারস, ইউনিয়নস কি, এটা কিভাবে ইউজ করতে হয়, প্রোগ্রামে কিভাবে ব্যবহার করতে হয়, এগুলোর স্ট্রাকচার কি, মানে কোন ওয়েতে ব্যবহার করতে হয়, এই তিনটা জিনিসগুলো লিখলে হবে, ঠিক আছে? প্রথমে দিবা সংজ্ঞা, ডেফিনিশনটা, এবং কেন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয় প্রোগ্রামে, ঠিক আছে? এই তিনটা, হ্যাঁ পিডিএফ করে আগে গত অ্যাসাইনমেন্ট যেভাবে পাঠিয়েছিলে সেভাবে পাঠাবো আবার, বুঝতে পেরেছো? সবগুলো এক ফোল্ডারে রেখে জিপ করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এবং তোমরা এখন বলো তোমরা কবে দিতে চাচ্ছ, তোমাদের উপর ডিপেন্ড করেই আমি জমা নিব। বলো, সৌরভ বলো। এক সপ্তাহ, কয় তারিখ? 3 তারিখ, ওকে ঠিক আছে। 3/4/2021, 3 তারিখ সবারটা একসাথে করে জমা দিয়ে দেবো। আর অ্যাসাইনমেন্টের উপর পরীক্ষা কোশ্চেন হবে, ঠিক আছে? আর গত গত সেমিস্টার যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা কালেক্ট করে কোশ্চেনটা সলিউশন করবা, ঠিক আছে? ওই টাইপেরই কোশ্চেন হবে, তবে সেম একটা কোশ্চেন হবে না, একটা কোশ্চেন রিপিট হবে না, কিন্তু ওই টাইপেরই হবে, ঠিক আছে? ওটা ঠিক আছে। আমি তো তোমাদেরকে বললাম আসলে অফলাইনে অনলাইনে যতটুকু সম্ভব আমি, হ্যাঁ অনলাইনে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে নিয়েছি। যদি অফলাইনে পসিবল হয়,
হ্যাঁ, তোমাদের পরীক্ষার আগে মনে হয় পসিবল হবে, কারণ তোমাদের আগের আরো একটা সেমিস্টার মনে হয় পরীক্ষা বাকি রয়ে গেছে, তাই না? যদি হ্যাঁ, যদি পসিবল হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, আর ল্যাব ম্যানুয়াল সম্পর্কে আমি তোমাদেরকে কিছুদিন পরে বলবো, ঠিক আছে? আমি যেগুলো ক্লাসে করিয়েছি সেগুলো একটা চার্ট তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো, সেগুলো তোমরা ল্যাবের জন্য রিপোর্ট হিসেবে তৈরি করবা, ঠিক আছে? আর গত অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছো আর আজকে যেটা টপিক দিলাম এটা তোমার থিওরিটির জন্য, ঠিক আছে? সব তোমরা তোমাদের রেজিস্ট্রেশন